বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই কিন্তু বাংলাদেশের অধিকাংশ নাগরিক আমাদের ভারত বিদ্বেষী হয়ে গেছে। হ্যাঁ, আর এর জন্য কিন্তু পর্যাপ্ত কারণও রয়েছে। আমাদের ভারত দ্বারা বাংলাদেশ দীর্ঘ অনেক বছর, এক যুগেরও বেশি সময় ধরে শোষিত হয়েছে। ঠিক আছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আমাদের ভারত সরকারের কথায় সবকিছু করত, যেটা কিন্তু একদমই সবার চোখের সামনে পড়ে গিয়েছে। হ্যাঁ, এটাকে অস্বীকার করার মতো কোনো ব্যক্তি কিন্তু এখন আর নেই, কারণ এগুলো জনসম্মুখে খুব ভালোভাবে প্রকাশ পেয়ে গিয়েছে, যার ফলে কিন্তু বাংলাদেশের অধিকাংশ নাগরিক আমাদের ভারত বিদ্বেষী হয়ে গিয়েছে। এর ফলে কি হতে পারে, ইন ফিউচারে আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু যুদ্ধ হতে পারে। এখন কথা হচ্ছে, যদি বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের যুদ্ধ হয় তাহলে কে জিতবে, বাংলাদেশ নাকি ভারত? ভিউয়ার্সগণ, আজকে আমি বাংলাদেশের খুবই ট্রাস্টেবল এবং পপুলার নিউজ মিডিয়া এস টেলিভিশন ইউটিউব চ্যানেল নিবেদিত একটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে একটু পরে শোনাতে চাই। নিউজটার শিরোনামটা হচ্ছে, বাংলাদেশ ভার্সেস ভারত যুদ্ধ লাগলে কে জিতবে, যুদ্ধের জন্য প্রস্তুত বাংলাদেশ। সেটাকে বুঝতে পারছে, যদি বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ লাগে তাহলে বাংলাদেশ জিতবে নাকি ভারত জিতবে, এবং যুদ্ধের জন্য নাকি প্রস্তুত হয়ে রয়েছে বাংলাদেশ। আসলে কি হতে যাচ্ছে, হ্যাঁ ভিউয়ার্স, আজকে সেটাই ইন ডিটেলস জানবো। ভিউয়ার্স, আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবায়েত। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি এবং বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। যে কোনো সময় ভারত বাংলাদেশের উপর ভারত বনাম বাংলাদেশ যুদ্ধ লাগলে কে জিতবে? ভারত বনাম বাংলাদেশের সামরিক শক্তিতে কে কতটা আগানো? প্রিয় দর্শক, ভারত কেন এই মুহূর্তে বাংলাদেশে আক্রমণ করতে ভয় পায়? যে কারণে ভারত এই মুহূর্তে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালেও পৃথিবীর মানচিত্র থেকে ভারতের নাম মুছে যাবে। এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে, 15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। भारत से जो टकराएगा उसको इस प्रकार से फाड़ दिया जाएगा। ভারত সবসময় হুমকি দিচ্ছে বাংলাদেশ দখল করার। বিশেষ করে ভারতের ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের নেতারা প্রায় সবসময় বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছে। ভারতের শীর্ষে থাকা রাজনৈতিক নেতা থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যম পর্যন্ত সব জায়গাতে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করার হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আসলে কি ভারত বাংলাদেশকে দখল করতে সক্ষম? আর ভারতের রাজনৈতিক নেতারা কেন বারবার বাংলাদেশ দখলের কথা বলছে? ভারত কেন তাদের হুমকি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে? ভারত কেন বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না? আর ভারতের কমজোরি সাইডগুলো কি কি সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তার আগে যারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে #বাংলাদেশ লিখে কমেন্ট করুন। প্রিয় দর্শক, ভারত বাংলাদেশকে দখল করতে গেলে প্রথমে বাধা হয়ে দাঁড়াবে বাংলাদেশের বিজিবি। এটি বাংলাদেশ বর্ডার গার্ড নামে পরিচিত। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে হলে এই বিজিবি গার্ডকে পরাজিত করতে হবে, যেটা খুব একটা সহজ কাজ নয়। কারণ বাংলাদেশের সেনাবাহিনীকে পরাজিত করতে হলে ভারতকে কমপক্ষে 25 থেকে 30 ডিভিশন নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন না ডিভিশন কি বা এক ডিভিশনে কতজন সৈন্য থাকে। 2 বা ততোধিক ব্রিগেড, বিভিন্ন বিশেষায়িত ব্যাটালিয়ন সহ গঠিত হয় এই ডিভিশন। এক ডিভিশনে 7,000 থেকে 22,000 জন সৈন্য হয়ে থাকে। কিন্তু ভারতের কাছে সৈন্য আছে মাত্র 40 ডিভিশন, যার মধ্যে 60% সৈন্য রয়েছে ভারত এবং চীন সীমান্তে। অপরদিকে পাকিস্তান সীমান্তে রয়েছে প্রায় 30% সৈন্য। বাকি 10 ডিভিশন রয়েছে অন্যান্য রাজ্যগুলোতে। এছাড়া ভারতের বিভিন্ন প্রান্তে তাদের সৈন্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর বাংলাদেশকে দখল করতে আসা মানে নিজের পায়ে নিজে কোড়াল মারা।
ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী তার ক্ষমতা পুনরায় ব্যবহার করার সুযোগ পাবে, কারণ এই মুহূর্তে ভারত ব্যতীত বাংলাদেশের অন্য কোনো শত্রু দেশ নেই। শত্রু রাষ্ট্র তো দূরের কথা, বাংলাদেশের কোনো প্রতিপক্ষ রাষ্ট্রই নেই। বাংলাদেশের সীমানার কাছে কেবলমাত্র ভারত এবং মিয়ানমারের সীমানা রয়েছে। Myanmar's military leaders are Military laying out seizure of power over suspect voter fraud The claims. country's leader, Aung San Suu to Kyi, quasi-democratic rule. along with a one-year state of emergency. তবে মিয়ানমার তার গৃহযুদ্ধে লিপ্ত থাকার কারণে দেশটি ভুল করেও এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াতে চাইবে না। তাছাড়া বাংলাদেশের আপৎকালীন নিরাপত্তা সংস্থার প্রায় ৬৮ লক্ষ প্যারামিলিটারি রয়েছে। বর্তমানে বাংলাদেশের আনসার বাহিনী পৃথিবীর বৃহত্তম প্যারামিলিটারি ফোর্স। বাংলাদেশের আধা সামরিক বাহিনীর সংখ্যা প্রায় ৬৮ লক্ষ। আনসার বাহিনীর সদস্যরা যুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগ দেবে। সেই সাথে বাংলাদেশের ১৭ কোটি জনগণও ভারতের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, যেমনভাবে যোগ দিয়েছিল ভাষা যুদ্ধে এবং ১৯৭১ সালের যুদ্ধে। কারণ বর্তমান সোশ্যাল মিডিয়ার অনুসন্ধানে দেখা গেছে বাংলাদেশের প্রায় ৮০% মানুষ ভারত বিদ্বেষী। ভারত যদি আর এক বিন্দু পরিমাণ বাড়াবাড়ি করে, তারা যদি বাংলাদেশকে নিয়ে সিনেমিনি খেলতে চায়, আমরাও বলে দিতে চাই, আমরাও সেভেন সিস্টার নিয়ে খেলতে বাধ্য হব। কিন্তু ভিউয়ার্সগণ, বাংলাদেশের নাগরিকটা আমাদের ভারত বিদ্বেষী, এর ফলে কিন্তু আমাদের ভারতই দায়ী। হ্যাঁ, এটা আমি বুকে হাত রেখে বলতে পারি, এর জন্য আমাদের ভারতও দায়ী। কারণ আমাদের ভারত সরকার কি বলবো, বাংলাদেশের উপর সবসময় কন্ট্রোল রাখতে চায়, যেটা আসলে ঠিক না। বাংলাদেশ স্বাধীন দেশ, বাংলাদেশের উপর কেন কন্ট্রোল রাখতে যেতে হবে? কিছু বলার নিয়ে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। তো ভারতের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ উল্টো, কারণ চিরশত্রু পাকিস্তান এবং চীনের মোকাবিলায় সর্বদা সতর্ক থাকতে হয় ভারতকে। একদিকে চীন সীমান্ত আর অন্যদিকে পাকিস্তানের সীমান্তের আক্রমণ রোধ করতে বিপুল পরিমাণ সৈন্য সব সময় মোতায়েন করে রাখতেই হয়। ভারত যদি চীন পাকিস্তান সীমান্ত থেকে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে সীমান্ত থেকে সেনা সরিয়ে নিয়ে আসে, তাহলে এই সুযোগে পাকিস্তান কাশ্মীর দখলের সুযোগ নেবে আর চীন দখল করে ফেলবে অরুণাচল প্রদেশ। অন্যদিকে সেভেন সিস্টার্স রাজ্যের স্বাধীনতা কর্মীরাও নিজেদেরকে স্বাধীন করার জন্য সর্বশক্তি প্রয়োগ করবে। তাছাড়া আসাম, মেঘালয় এবং মিজোরাম দিয়ে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারবে না, কারণ এই সমস্ত অঞ্চল পাহাড় জঙ্গল দিয়ে বিস্তৃত এবং সেভেন সিস্টার্সের রাজ্য। ভারত বাংলাদেশে আক্রমণ করতে চাইলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ দিয়েই করতে পারবেন, কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতো সমতল। তবে ভারতীয় যুদ্ধ ট্যাঙ্কগুলো বাংলাদেশের মাটিতে চলাচলের জন্য উপযুক্ত নয়, আর বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। পুরো দেশ জুড়ে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নদী। এই নদীগুলো বাংলাদেশের প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করবে। তাছাড়া এমনিতেও নদীমাতৃক দেশ দখল করা অন্যান্য দেশের থেকে অনেক বেশি কঠিন। বাংলাদেশের নরম মাটিতে ভারতের ট্যাঙ্কগুলো চলাফেরা করতে পারবে না। যদিও ভারত তাদের এয়ারফোর্সকে কাজে লাগিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিতে পারে, কিন্তু স্থলসেনা ছাড়া একটি দেশেরও কোনো জায়গা দখল করা যাবে না। স্থলসেনা ছাড়া কোনোভাবেই একটা দেশের নিজেদের দখল বিস্তার করা যায় না। তাই বাংলাদেশের সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়া ভারতের জন্য অতটা সহজ হবে না। ২০০১ সালের যুদ্ধে বাংলাদেশের সামরিক বাহিনী বিপুল সংখ্যক ভারতীয় সেনাকে হত্যার পর অনেক বিশেষজ্ঞরা ভেবেছিলেন ভারতের সেনাবাহিনী হয়তো আর্টিলারি দিয়ে বাংলাদেশের কিছু পোস্ট দখল করার চেষ্টা করবে, কিন্তু ভারত সরকার সে সময় তেমন কিছুই করেনি, আর হয়তো ভবিষ্যতেও সামরিকভাবে তেমন কিছু করতে পারবে না। তাছাড়া ভারত এমনিতেই একটু ঝুঁকিতে রয়েছে, আর এমন অবস্থায় যুদ্ধ করার মতো ভারতের তেমন সক্ষমতা নেই। তাছাড়া ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। ২০২৪ সালে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের নৌবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী নৌবাহিনী। সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নৌবাহিনী পাকিস্তান, অস্ট্রেলিয়া এমনকি ইসরায়েলের থেকে অনেক ধাপ এগিয়ে রয়েছে। সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান ১৬তম এবং সেখানে পাকিস্তান নৌবাহিনীর অবস্থান ২৯তম। তবে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতীয় নৌবাহিনীর অবস্থান হচ্ছে ৭ম। সামরিক শক্তিতে বাংলাদেশ নৌবাহিনী থেকে ভারতীয় নৌবাহিনী কয়েক ধাপ এগিয়ে থাকলেও সেটি বাংলাদেশের সাথে যুদ্ধ পরিচালনা করা এবং যুদ্ধে জয়ের মতো নয়।
কারণ ভারতের সমুদ্র সীমার আয়তন বিশাল দেশটির সাথে পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ সহ একাধিক দেশের জলসীমানা রয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে আসলে দেশটির সমুদ্র সীমানা অসুরক্ষিত হয়ে পড়বে, কারণ ভারতের সবথেকে বড় দুই শত্রু চীন এবং পাকিস্তান এই অসুরক্ষিত সমুদ্র সীমার সুযোগ নিতে চাইবে। ভারতের পশ্চিম দিকে আরব সাগরে পাকিস্তানের সমুদ্র সীমা না থাকায় সেখানে পাকিস্তানের শক্তির উপস্থিতি রয়েছে। অপরদিকে ভারতের নাকের ডগায় শ্রীলঙ্কা ও মালদ্বীপের চীনের সামরিক ঘাঁটি রয়েছে। তাছাড়া বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে মায়ানমার সীমান্তে চীনের ঘাঁটি রয়েছে। এটি কোকো আইল্যান্ড নৌঘাঁটি নামে পরিচিত। এই নৌঘাঁটি চীন সরকার মিয়ানমারের সাথে থেকে ৯৯ বছরের জন্য লিজে নিয়েছে। মিয়ানমারের এই দ্বীপটি থেকে চীন ভারতের ওপর নজরদারি চালায় এবং মিয়ানমারের এই নৌঘাঁটিতে চায়নার ৭টি সাবমেরিন রয়েছে। এমনকি এই দ্বীপটি থেকে যুদ্ধ বিমান পরিচালনা করার জন্য বিশাল বড় রানওয়ে নির্মাণ করা হয়েছে, যার ফলে ভারত ৩ দিক থেকে পাকিস্তান ও চীনের ঘাঁটি দ্বারা ঘেরা রয়েছে। ভিউয়ার্সগণ, বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট কিন্তু রয়েছে এখানে, কারণ আপনি যদি এখানে নৌবাহিনীর কথা বলেন, ঠিক আছে, নৌবাহিনীর দিক থেকে কিন্তু পাকিস্তানের মধ্যে এবং চীনের মধ্যে এবং অন্যান্য যত বর্ডারগুলো রয়েছে মানে জলসীমার মধ্যে, সেখানে কিন্তু ভারতীয় অধিকাংশ নৌবাহিনী এবং নৌবাহিনীর যত ইকুইপমেন্ট আছে সেগুলোকে রাখতে হয়, ঠিক আছে। এবং শুধুমাত্র নৌবাহিনী না, সেনাবাহিনীর কথাও যদি বলি, আমাদের ভারতের বেশিরভাগ সেনাবাহিনীও কিন্তু চীন পাকিস্তান বর্ডারে রাখতে হয়। তো সব মিলিয়ে কিন্তু এখানে প্লাস পয়েন্ট রয়েছে বাংলাদেশের জন্য। এবং বিমান বাহিনীর দিক থেকেও সেম, চীন পাকিস্তান বর্ডারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রাখতে হয়, কেন বাংলাদেশের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। এবং বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী কিন্তু খুবই এগিয়ে। হ্যাঁ, বিমান বাহিনী একটু দুর্বল অবস্থায় রয়েছে, তবে বিমান বাহিনী কিন্তু খুব দ্রুত আপগ্রেড হতে যাচ্ছে। সেই বিষয়ে আপনারা চাইলে কিন্তু একটা এক্সট্রা ভিডিওর পর আমি রিয়েকশন দেব। তো ভিউয়ার্স কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে চলুন পাকিং শোটা দেখিয়ে আসি। আর এদিকে ভারত বলতে আসে যে আমরা বাংলাদেশকে ৩ দিক দিয়ে ঘিরে নিয়েছি। উল্টো ভারতকে ৩ দিক থেকে ঘিরে নিয়েছে চীন এবং পাকিস্তান। আর ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করতে আসলে চীন আর পাকিস্তান বসে আঙ্গুর চুষবে না, তারাও ভারতের উপর হামলা করে দেবে। এই অবস্থায় যদি ভারত সরকার বাংলাদেশের উপর হামলা চালায় তাহলে বেশ বেকায়দার মধ্যে পড়তে হবে তাদের। তাছাড়া বাংলাদেশের কাছে ডেঞ্জারাস অস্ত্র হিসেবে 2টি সাবমেরিন রয়েছে, যেখানে ভারতের কাছে 9টি সাবমেরিন রয়েছে। তবে বাংলাদেশের সাথে যুদ্ধ হলে ভারত তার সবগুলো সাবমেরিন বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবে না, কারণ চীন এবং পাকিস্তান সীমান্ত থেকে ভারতের সাবমেরিনগুলো সরিয়ে নিলে ভারতের সমুদ্র সীমা অসুরক্ষিত হয়ে পড়বে। বাংলাদেশ চীন থেকে সাবমেরিন ক্রয় করতে গেলে ভারতীয় নৌবাহিনী কঠোর আপত্তি জানায়। তবে বাংলাদেশ নৌবাহিনী ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে চীন থেকে 2টি টাইপ 3 সাবমেরিন ক্রয় করে। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনী আরও নতুন 8টি সাবমেরিন ক্রয় করার জন্য পরিকল্পনা করছে, যে সাবমেরিনগুলি কক্সবাজারের সাবমেরিন ঘাঁটিতে রাখা হবে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় সদস্য রয়েছে 25,100 জন। এই বাহিনীর অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ফ্রিগেট 7টি এবং করভেট 6টি, সাবমেরিন রয়েছে 2টি, টহল জাহাজ রয়েছে 30টি এবং মাইন বিধ্বংসী জাহাজ রয়েছে 5টি। অপরদিকে ভারতীয় নৌবাহিনীর কাছে 160টি যুদ্ধ জাহাজ রয়েছে, এয়ারক্রাফট রয়েছে মোট 300টি। তার সাথে নতুন করে 68টি নতুন যুদ্ধ জাহাজ যুক্ত হচ্ছে। অন্যদিকে পাকিস্তানের কাছেও পারমাণবিক সাবমেরিন রয়েছে। ভারতের কাছে যে অস্ত্র রয়েছে সেগুলো ঠেকানোর জন্য পাকিস্তানের কাছেও একই অস্ত্র রয়েছে। আর ভারতকে হারানোর জন্য চায়না তো বসে আছে, আর চায়নার অস্ত্র সম্পর্কে আপনাদের আর বলে দিতে হবে না। তো সব মিলিয়ে ভারত দুঃস্বপ্নেও বাংলাদেশ আক্রমণের কথা ভাবতে পারবে না। তবে কিছু মূর্খ রাজনৈতিক নেতা রয়েছে যারা ভোট পাওয়ার জন্য এগুলো বলে থাকে। ভিসা 100% স্টপ করুন, আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। আসলে তারা তাদের জনগণকে বোকা বানাচ্ছে। তো আমরা চাই সবসময় শান্তিপূর্ণভাবে বসবাস করতে। সাধারণ মানুষ কখনোই যুদ্ধ চায় না, কিন্তু রাজনৈতিক নেতারা ভোট পাওয়ার জন্য হিন্দু মুসলিমদের মধ্যে ঝগড়া বাঁধানোর চেষ্টা করে। প্রিয় দর্শক, আজকে শেষ করছি এখানেই। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।
ভিউয়ার্স, এস টেলিভিশন নিবেদিত আজকের সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতে পেলেন, আমিও দেখতে পেলাম, বিস্তারিত ইন ডিটেলস সবকিছুই বুঝতে পারলাম। হ্যাঁ ভিউয়ার্স, বাংলাদেশের উপর চাইলে আমাদের ভারত আক্রমণ করতে কখনই পারবে না। বাংলাদেশকে আয়তনে ছোট দেশ মনে হতে পারে, তবে সৃষ্টিকর্তা বাংলাদেশকে এমন একটা অবস্থানে রেখেছেন, আসলে সেটা বাংলাদেশের জন্য এক্সট্রা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। এবং বাংলাদেশের সামরিক বাহিনীর তো অনেক ইতিহাস রয়েছে। 2001 সালে বাংলাদেশের বর্ডার গার্ডের সঙ্গে আমাদের ভারতের বিএসএফ এর কিন্তু একটা যুদ্ধ হয়েছিল, যেখানে পরাজিত হয়েছে আমাদের ভারতের বিএসএফ, এবং বাংলাদেশের মধ্যে আমাদের ভারতের বিএসএফদের অনেকের রাত ফেলে বাকি বিএসএফরা পালিয়ে চলে এসেছিলেন। এবং বাংলাদেশের বর্ডার গার্ডের সঙ্গে কিন্তু মিয়ানমারের যে সেনাবাহিনী রয়েছে সেই সেনাবাহিনীর একটা যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। তখনও কিন্তু মিয়ানমারের সেনাবাহিনী পরাজিত হয়েছিল, তাও আবার বাংলাদেশের অল্প সংখ্যক বর্ডার গার্ডের কাছে মিয়ানমারের 3 থেকে 4 হাজারের মতো সৈন্য পরাজিত হয়েছে। তো ভিউয়ার্স, অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর কথা যদি বলতে চাই, তাহলে বাংলাদেশ সেনাবাহিনী খুবই অ্যাডভান্স, তারা শান্তিরক্ষা মিশনে যায়, তাদের অভিজ্ঞতা অনেক বেশি এবং অনেক সাহসী, তাদেরও অনেক ইতিহাস রয়েছে, এবং তারা শান্তিরক্ষা মিশনে যে দেশগুলোতে যায় সেখানেও তাদের সাহসিকতার অনেক ইতিহাস রয়েছে। তো সব মিলিয়ে বাংলাদেশের উপর আক্রমণ করা এবং বাংলাদেশকে দখল করে নেয়া, এগুলো আসলে হাস্যকর বিষয়, সম্ভব না। হ্যাঁ দেখুন, আমাদের ভারত পাওয়ারফুল দেশ, তবে আমাদের ভারতের পার্শ্ববর্তী দেশ চীন এবং পাকিস্তান সব মিলিয়ে কিন্তু আমাদের ভারত চাইলেই সবকিছু করতে পারবে না। আর এই সব কিছু ঝাই ঝামেলা এগুলো কিন্তু ভালো কোনো কাজ না। এবং আমাদের ভারতের অনেক রাজনৈতিক নেতাকর্মী রয়েছে, তারা উস্কানিমূলক মন্তব্য করে, উস্কানিমূলক কথা বলে, আমাদের ভারতের মধ্যে হিন্দু মুসলিমদের মধ্যে ঝামেলা তৈরি করে, এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যেও ঝামেলা তৈরি করে, যার দ্বারা কিন্তু দুই দেশের যে সম্মান এবং দুই দেশের যে সম্পর্ক সেগুলো নষ্ট হচ্ছে। আমাদের ভারতে যে বাংলাদেশিরা চিকিৎসা নিতে আসে, এর জন্য কিন্তু আমাদের ভারত এখান থেকে ভালো রেভিনিউ আয় করে, ঠিক আছে। এবং তারা টাকা খরচ করে কিন্তু চিকিৎসা নেয়, তারা কিন্তু ফ্রিতে চিকিৎসা নেয় না। তো সব মিলিয়ে কি বলবো, আর সবকিছু বলতে গেলে ভিডিওটা আরো লং হয়ে যাবে। আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছে। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আজকের রিঅ্যাকশন ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।